আমরা নার্সিং প্রসেস জানি, নার্সিং প্রসেসের ধাপ কয়টা? 5টি ধাপ। ADPH IPIE অর্থাৎ অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভালুয়েশন, এই কয়টাই তথ্য। তো এইটা তো আর পরীক্ষায় ধাপ সহজে আসবে না। আসছে নার্সিং প্রসেসের কি, নার্সিং প্রসেসটা কি? এটা হচ্ছে সিস্টেমিক প্রসেস, এটা আমাদের পরীক্ষায় আছে। হোয়াটস দ্য নার্সিং প্রসেস? নার্সিং প্রসেস হচ্ছে আমাদের একটা প্রসেস হলো রোগীর প্রয়োজন নির্ণয় করার জন্য সিস্টেমিক এবং অর্গানাইজড ওয়ে ইন্ডিভিজুয়াল নার্সিং কেয়ার। এখানে তিনটা কথা আছে, একটা হচ্ছে সিস্টেমিক, আর একটা অর্গানাইজ, একটা সাজানো গোছানো, এবং ইন্ডিভিজুয়াল নার্সিং কেয়ার। একটা নার্সিং কেয়ার সবার জন্য না, একটা পেশেন্টের জন্য একটা নার্সিং কেয়ার, এটা। তো এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ তিনটা কথা। তো একবার এটা সিস্টেমিক প্রসেস আছে, অর্গানাইজ ওয়ে আসতে পারে, ইন্ডিভিজুয়াল নার্সিং কেয়ার প্ল্যান আসতে পারে, কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এরপর আমাদের সবচেয়ে যেটা বিষয় জানার বিষয়, আমরা যে জানি যে কোনটা কোন ধাপ, সেই বিষয়ে সহজ আসবে না। তো অ্যাসেসমেন্ট, ফার্স্ট প্রসেস কি? অ্যাসেসমেন্ট। এখান থেকে এই প্রসেসের ভিতরে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে, যে কোন ধাপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন ধাপটা হচ্ছে আমরা ডায়াগনোসিস করি, কোন ধাপে আমরা রোগীর সমস্যা খুঁজে বের করি এবং সমস্যা অনুযায়ী কাজ করি, এই ধরনের থিঙ্কিং বেস কোশ্চেন আসতে পারে। সুতরাং আপনাকে এইটা একটু অর্থ বুঝতে হবে। অ্যাসেসমেন্ট মানে কি কি, আমরা অ্যাসেসমেন্টের ভিতরে কী করি? পেশেন্ট হিস্টোরি নেই, ফিজিক্যাল এক্সামিনেশন করি, ভাইটাল সায়েন্স নেই, ল্যাবরেটরি ফাইন্ডিংস আমরা কী কী আছে, তার পেশেন্ট কমপ্লিকেশন অবজারভেশন করি, মেডিকেল রেকর্ডস অ্যান্ড ফ্যামিলি ইনফরমেশন। অর্থাৎ পেশেন্ট অ্যাসেসমেন্ট করতে এই বিষয়গুলো থাকে। এটা হচ্ছে নার্সিং প্রসেসের প্রথম ধাপ এবং গুরুত্বপূর্ণ ধাপ, ঠিক আছে? কারণ এই পেশেন্টের যদি আমরা ভালো মতো হিস্টোরি না নিতে পারি, তাহলে কিন্তু আমরা যে ডায়াগনোসিসটা করতে পারবো না। হিস্টোরি যদি না থাকে, তাহলে আমি কি সমস্যা সেটা খুঁজে বের করতে পারবো না। এখন আমার আসছে এখান থেকে যে সাবজেক্টিভ অবজেক্টিভ ডাটা, এখান থেকে আসে যে পেশেন্ট যেটা বলে, এখান থেকে আমরা, এটা কিন্তু আমাদের কমিউনিকেশনের সাবজেক্টিভ অবজেক্টিভ ডাটা নয়, এটা হচ্ছে আমার পেশেন্ট কেয়ার রিলেটেড যেটা আছে সেখানকার বিষয়। এটা এইভাবে একটু আমাকে চিন্তা করতে হবে। তো এটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা, কি রুগী নিজে যে অনুভূতি বা প্রকাশ করে, সিমটম, রুগী যেটা বলে মুখে, ঠিক আছে, সেটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা। আর অবজেক্টিভ ডাটা যেটা হচ্ছে আমরা নার্স ইনফর্ম অবজার্ভ মেজার করতে পারি। অর্থাৎ আমরা যেটা দেখি, অর্থাৎ হেলথ কেয়ার, আমরা বলতে আমরা তো নার্স আমরা মনে করি, কিন্তু হেলথ কেয়ার পার্সোনাল যেটা দেখে সেটা কি কি দেখতে পারে, যেমন হচ্ছে টেম্পারেচার, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন, SpO2, অক্সিজেন স্যাচুরেশন, যেটা ব্লাড গ্লুকোজ লেভেল, ওন্ট অ্যাপিয়ারেন্স, যেটা আমরা দেখি, সেটা হচ্ছে আমার অবজেক্টিভ ডাটা। বোর্ড কোশ্চেন কি আসলে হয়েছে? তো মেজারেবল, অবজেক্টিভ ডাটা মেজারেবল, অর্থাৎ কি অবজেক্টিভ ডাটা মেজার করা যায়। দেখছেন এটা কিন্তু কোশ্চেনটা কীভাবে আসছে, যে অবজেক্টিভ ডাটা কি, অবজেক্টিভ ডাটা কীভাবে কি করা যায়, কোনগুলো অবজেক্টিভ ডাটা, হুইচ আর দ্য অবজেক্টিভ ডাটা, যেটা আমি পরিমাপ করতে পারি, টেম্পারেচার দেখতে পারি, পালস হিসাব করতে পারি, বিপি মাপতে পারি, রেসপিরেশন রেট আমি গণনা করতে পারি, অক্সিজেন পার্সেন্টেজ দেখতে পারি, গ্লুকোজ লেভেল দেখতে পারি, অন্ট্রাপেরেন্স দেখতে পারি। এটা হচ্ছে সব অবজেক্টিভ ডাটা। সুতরাং এটাই আমার পরীক্ষায় আসছে, যে অবজেক্টিভ ডাটা কি, সেটা মেজারেবল, পরিমাপ করা যায়। নার্সিং ডায়াগনোসিস হলো দ্বিতীয় ধাপ। এটা হচ্ছে যে পেশেন্টের আমি কি করব, কি কেয়ার দেব, সেই বিষয়টা নির্ণয় করে, কি কেয়ার দেব সেই বিষয়টা নির্ণয় করে। তো এখান থেকে আমার যে ইম্পর্টেন্ট যেটা দুটা কথা, সেটা থাকবে হচ্ছে মেডিকেল ডায়াগনোসিস অ্যান্ড নার্সিং ডায়াগনোসিস। নার্সিং ডায়াগনোসিস কি, মেডিকেল ডায়াগনোসিস কি? মেডিকেল ডায়াগনোসিস হচ্ছে ডিজিজ, অর্থাৎ কোনো একটা ডিজিজ কন্ডিশন, সেটা হচ্ছে মেডিকেল ডায়াগনোসিস। আর নার্সিং ডায়াগনোসিস হচ্ছে পেশেন্ট রেসপন্স, পেশেন্ট কী করতেছে, পেশেন্টের কি আমি পাচ্ছি, সেটা হচ্ছে আমার নার্সিং ডায়াগনোসিস। এরপর আমরা আসি যে পিরিয়ডিক টেক্সট বলতে যে কোন সমস্যাটাকে অগ্রাধিকার দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে এয়ারওয়ে ব্রেথিং সার্কুলেশন, অর্থাৎ এই যে প্রাথমিক স্তরে যেটা আমাকে প্রথম আগে রুগীকে বাঁচাতে হবে, এই যে আমরা ABC ম্যানেজমেন্ট করে আসছি CPR-এ, সেখান থেকে এই কথাটা আসছে, এয়ারওয়ে ব্রেথিং সার্কুলেশন, অর্থাৎ প্রাইমারি পিরিয়ডিক টেক্সট বলছে সবচেয়ে আগে কোনটা প্রয়োজন, ইফেক্টিভ ইউজ অফ টাইম ডিটারমিন টেক্স অর্ডার, অর্থাৎ সময় কাজে লাগার জন্য একটা রুগীর কোনটা দরকার। তো সেখান থেকে রুগী যদি অসুস্থ থাকে, তাহলে তার কি প্রথম যে তার সার্কুলেশন মানে ব্রেথিং, সে শ্বাস নিতে পারছে কিনা, তারপরে সার্কুলেশন অর্থাৎ করা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখা। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে রুগীর জীবন বাঁচানোর ক্ষেত্রে। তো পিরিয়ডিক টেক্সট বলতে বোঝা যাচ্ছে যে
আমার যে অপশনগুলো থাকবে, কোশ্চেনের যে অপশনগুলো থাকবে তার ভিতরে সবচেয়ে জরুরি কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, সেইটা আমাকে হাইলাইট করতে হবে। এটা তো এটা হচ্ছে আমার নার্সিং প্রসেসের থেকে এই গুরুত্বপূর্ণ কথাগুলো, ঠিক আছে। এইটা এখন এর চাইতে আরেকটা আমার পরবর্তী যে কোশ্চেন হচ্ছে ইভালুয়েশন নার্সিং প্রসেসের পঞ্চমের শেষ ধাপ। এতে নির্ধারণ করা হয় এক্সপেক্টেড পেশেন্ট আউটকাম অর্জিত হয়েছে কিনা, অর্থাৎ আমার কিন্তু পরীক্ষায় কীভাবে আসছিল সেটা দেখি আমার বোর্ড কোশ্চেন আসছিল কি, মেজারিং টেম্পারেচার আফটার অ্যাডমিনিস্ট্রেটিং প্যারাসিটামল। এটা কি, অর্থাৎ একটা রোগীকে আমি তাপমাত্রা দেখছি এবং তারপর প্যারাসিটামল দিছি, এটা কি, এই ধাপটা কি। এইখানে কোশ্চেনে আসছিল যে 23-25-এ দুইবার আসছিল এটা ইভালুয়েশন, অর্থাৎ একটা কাজ করার পর সেটা পুনরায় যাচাই করা, সেটা হচ্ছে ইভালুয়েশন। তো এইটা আমার পরীক্ষায় কিন্তু বিভিন্নভাবে কোশ্চেনটা আসতে পারে। এরপর আমরা আসবো ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কী কী থাকতে পারে সেটা হচ্ছে লজিক্যাল। ক্রিটিক্যাল থিঙ্কিং ইনফরমেশন বিশ্লেষণ করে লজিক্যাল অ্যাপ্রোচ এবং ক্লিনিক্যাল ডিসিশন নেওয়া, অর্থাৎ আমার যে সমস্যাগুলো কি হচ্ছে সেটা চিন্তাভাবনা করার পরে আমি যে সিদ্ধান্ত নেব সেটা হচ্ছে আমার ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং কি হতে পারে, একটা সেটা লজিক্যাল হতে পারে, সিস্টেমিক হতে হবে, অবজেক্টিভ হতে পারে, অ্যানালাইটিক্যাল হতে পারে, রিফ্লেক্টিভ অ্যান্ড এভিডেন্স বেস হতে পারে, এবং সেটার তার একটা বাস্তবতা থাকতে হবে। তো এই ধাপগুলো আমার মনে রাখতে হবে। আমার কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং আমি কি মনে রাখবো যে লজিক্যাল অ্যাপ্রোচ ক্লিনিক্যাল ডিসিশন, এই একটা কথা আমার মনে রাখতে হবে, লজিক্যাল অ্যাপ্রোচ এবং ক্লিনিক্যাল ডিসিশন। সিস্টেমিক প্রসেসের মাধ্যমে একটা লজিক্যাল অ্যাপ্রোচ এবং একটা ক্লিনিক্যাল ডিসিশন যেটা নেওয়া সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তো ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে কী হবে, একটা লজিক থাকবে, সঠিক সিদ্ধান্ত থাকবে, সিস্টেমেটিক প্রসেস থাকবে, অবজেক্টিভ থাকবে, একটা উদ্দেশ্য থাকবে, অ্যানালাইটিক্যাল যেটা থাকে করা যাবে, রিফ্লেক্টিভ, এভিডেন্স বেস। তো আপনার কিন্তু এই অপশনগুলো পরীক্ষায় থাকবে না, বাট এই রিলেটেড কথা দিয়ে আপনাকে একটা কোশ্চেন দেওয়া হবে, সেই হিসেবে থাকতে পারে। এরপর আমাদের আসি যে নার্সিং কেয়ার প্ল্যান, আমাদের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নার্সিং কেয়ার প্ল্যান নিয়ে থাকতে পারে। নার্সিং কেয়ার প্ল্যান হচ্ছে পেশেন্ট স্পেসিফিক নিড অনুযায়ী নার্সিং কেয়ার এবং রিটেন প্ল্যান। আমরা তো নার্সিং কেয়ার দিই, দেওয়ার পরে আমরা কিন্তু রিটেন করি না, ডকুমেন্টেশন নাই। এটা কী কী থাকবে, অ্যাসেসমেন্ট ফাইন্ডিং, নার্সিং ডায়াগনোসিস থাকবে, গোল এক্সপেক্টেড আউটকাম থাকবে, নার্সিং ইন্টারভেনশন থাকবে, ইভালুয়েশন থাকবে। তো আমার যদি পরীক্ষায় যদি আসে যে নার্সিং কেয়ারের প্ল্যানটা কি, সেটা কি হবে, আমার রিটার্ন প্ল্যান, এইভাবে আমার কিন্তু কোশ্চেনে থাকতে পারে। নার্সিং কেয়ার প্ল্যান হচ্ছে একটা রিটেন ডকুমেন্ট, এইভাবে আমার পরীক্ষায় অপশন থাকতে পারে। সুতরাং আমরা এই বিষয়টা একটু খেয়াল করি। নার্সিং ডকুমেন্টেশন, আমাদের ডকুমেন্টেশনের খুব অভাব, আমরা ডকুমেন্টেশন করি না। তা নার্সিং ডকুমেন্টেশন হলো পেশেন্ট কন্ডিশন, নার্সিং ইন্টারভেনশন এবং পেশেন্ট রেসপন্স অ্যাকুরেট রেকর্ড গো ডকুমেন্টেশন শুড বি। কী কী ডকুমেন্টেশন হতে পারে, সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, রুগী যা বলবেন সেটা একটা থাকবে, অবজেক্ট থাকবে, এরপর অ্যাসেসমেন্ট, প্ল্যান, ইন্টারভেনশন, ইভালুয়েশন থাকবে। তো এই বিষয়গুলো আমি খেয়াল করব। তো এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমার যে নার্সিং প্রসেসের যে টপিকটা আছে, এই টপিকটা থেকে সরাসরি পরীক্ষায় এই কোশ্চেন অর্থাৎ থিওরি রিলেটেড আমি কোশ্চেন পাবো না, কিন্তু এই টপিক রিলেটেড আরও জাজমেন্টাল কোশ্চেনগুলো তৈরি করা হয়, যেটা আমাকে কোশ্চেনের অর্থ বুঝলে, ধাপগুলো বুঝলে, জিনিসগুলো বুঝলে আমি উত্তর করতে পারবো। এই কনফিউশনের উত্তর থেকে আমাকে বের হয়ে আসতে হবে। তো এখন আমাদের নার্সিং প্রসেসের ওপর কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে, সেই শর্ট কোশ্চেনগুলো আপনারা একটু খেয়াল করবেন। নার্সিং প্রসেস কি, সিস্টেমিক মেথড অফ ট্রিটিং ইন্ডিভিজুয়াল, নার্সিং কেয়ার, এটা মনে রাখবেন, শর্ট আকারে মনে রাখতে পারেন। ফার্স্ট স্টেপ কি, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, যে কোনো স্টেপ আসতে পারে, কোনটা কি করা, এইভাবে আসতে পারে। আবার আসে প্রাইমারি ডিফাইন্ড ফিচার, নার্সিং প্রসেস কি, সিস্টেমিক প্রসেস, তারপরে অ্যাসেসমেন্ট মিনস কি, সিস্টেমিক কালেকশন অফ দ্য পেশেন্ট ইনফরমেশন, সাবজেক্টিভ ডাটা মিনস পেশেন্ট ফাইন্ডিং রিপোর্ট সিমটম, অবজেক্টিভ ডাটা মিন অবজার্ভ অ্যান্ড মেজারেবল সাইন। এই যে বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে, পাশাপাশি টপিক রিলেটেড যে কথাগুলো আসছে, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করা যায় এটা শর্ট আকারে আপনারা পড়লে বুঝতে পারবেন। এরপর হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা না করি, আপনারা টপিক পড়বেন, পড়ার পরে এমসিকিউগুলো রিডিং করে যাবেন। তো এখানে এমসিকিউগুলো দেওয়া হয়েছে কি, বোর্ডের সরাসরি বোর্ড থেকে আপনার পয়েন্টগুলো না পেলেও যে অপশনগুলো আছে সেগুলো রাইট অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আর এটা হচ্ছে একবার আপনাদের পরীক্ষার মতো করে দেওয়া আছে, কেমন কি আমাদের মডেল টেস্টের এমসিকিউর পাশেই কোশ্চেন দেওয়া থাকে, আলাদা করে মডেল টেস্ট দেওয়া থাকে। তো এই বিষয়টা আমি একটু আপগ্রেড করেছি, সেটা অর্থাৎ আমি অ্যান্সারগুলো সব শেষে দিয়েছি। আপনারা চাইলে সেটা আপনারা দাগায় নিয়ে পড়তে পারেন, অথবা
আপনারা আগেই পড়লেন, টপিক পড়ার পর আপনারা এমসিকিউ আসলেন, আসার পরে অ্যান্সারগুলো মিলাইয়া নিতে পারবেন। তো এইটা একটু অর্থাৎ সাথে সাথেই যেন একটা পরীক্ষার মতো হয়ে যায়, আমি পারতেছি কিনা সেটাও যেন দেখা হয়ে যায়। পাশাপাশি যদি অ্যান্সার থাকে তাহলে কিন্তু সেখানে চোখটা চলে যায়, আমি কিন্তু বুঝতে পারি। তো এখানে এই সুযোগটা নাই, এই সুযোগটা আমি রাখি নাই যাতে আপনারা সাথে সাথে জাজমেন্ট করতে পারেন। এই বিষয়গুলো আমি একটু দিয়েছি আলাদা করে, এই জন্য আমি আপনাদের দিয়ে দেবো, ওটা আপনারা পড়ে নেবেন। এমসিকিউ নিয়ে আলোচনা করার দরকার নেই, এমসিকিউ আমরা মডেল টেস্টের সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার 3তে আমরা কী পড়বো? ইনফেকশন কন্ট্রোল, সেফ এনভায়রনমেন্ট, অর্থাৎ পেশেন্টকে নিরাপদ রাখার জন্য ইনফেকশন কন্ট্রোল যে ধাপগুলো আছে সেখান থেকে আমার রিপিটেড কোশ্চেন আছে, আমি সেই বিষয়গুলো একটু খেয়াল করব। ইনফেকশন কন্ট্রোল হচ্ছে যে হেলথ কেয়ার সেটিংয়ে ইনফেকশন ট্রান্সমিশন ছড়িয়ে পড়া, প্রতিরোধ বা নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া। তো নার্স কী করবে? তারপরে হেলথ ওয়ার্কার, ভিজিটরের মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়া বন্ধ করা ইনফেকশন কন্ট্রোলের মূল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে আমি ইনফেকশনের আমরা পারপাস যদি চিন্তা করি তাহলে কি হতে পারে? ইনফেকশন ট্রান্সমিশন প্রতিরোধ করা, পেশেন্ট সেফটি নিশ্চিত করা, হেলথ ওয়ার্কার্সকে সুযোগ দেওয়া, হসপিটাল অ্যাকুয়ার্ড ইনফেকশন কমানো, ক্রস ইনফেকশন কমানো। তো ইনফেকশনের আবার আমার এখান থেকে পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে যে আমার কি ইনফেকশন প্যাথোজেনিক পর্ব শরীরে প্রবেশ করার মাল্টিপ্লিকেশন করা অবস্থাকে ইনফেকশন বলা হয়। কমন ইনফেকশন এজেন্ট আমার পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। কমন ইনফেকশন এজেন্টগুলো কী কী? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এবং প্যারাসাইট, এগুলো হচ্ছে আমার ইনফেকশন এজেন্ট, এগুলোর মাধ্যমে ইনফেকশন হয়ে থাকে। চেঞ্জ অফ ইনফেকশন আমাদের আসছিল কয়টা স্টেপ থাকতে পারে বা কয়টা এজেন্ট থাকতে পারে। চেঞ্জ অফ ইনফেকশনের এই এক লাইনটা আমি একটু মনে রাখবো, কারণ এখান থেকে কোশ্চেন হয়, বেশি কিছু কোশ্চেন হয় না। এখানে 6টা থাকে, 6টা অপশন কী কী থাকে? ইনফেকশন এজেন্ট থাকে, রিজার্ভ থাকে, পোর্টাল এক্সিট থাকে, কোন দিক দিয়ে বের হয়, মোড অফ ট্রান্সমিশন, তারপর কীভাবে ছড়ায়, পোর্টাল এন্ট্রি, একজনের শরীরে কীভাবে প্রবেশ করে, তারপর সাসপেক্টেবল হোস্ট এবং কার শরীরে সেটা প্রবেশ করবে। এই কয়টা ধাপ থাকে, এই 6টা, এগুলো আমরা মনে রাখলেই হবে যে ইনফেকশন এজেন্ট কয়টা ধাপে। এটা ফলোচার্ট হিসেবেও থাকতে পারে অথবা আমার অপশন হিসেবেও থাকতে পারে। এজেন্ট থাকবে, রিসার্ভ থাকবে, পোর্টাল এক্সিট থাকবে, মোড অফ ট্রান্সমিশন থাকবে, পোর্টাল এন্ট্রি, সাসপেক্টেবল হোস্ট। কয়টা ধাপ পড়লে আমার হয়ে যাবে। ইনফেকশাস এজেন্ট সরকারি জীবাণু কি? মাইক্রোঅর্গানিজম ইনফেকশন বা রোগ সৃষ্টি করতে পারে, তাকে ইনফেকশন এজেন্ট বলা হয়। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট, এগুলো ইনফেকশাস এজেন্ট হচ্ছে যারা রোগ সৃষ্টি করতে পারে। হুইচ আর দ্য ইনফেকশাস এজেন্ট? আইডেন্টিফাই দ্য ইনফেকশাস এজেন্ট, সেখানে বিভিন্ন প্রকার নাম থাকতে পারে, সেখান থেকে আমি দিব। এগুলো আপনাদের এমসিকিউ দেওয়া হয়েছে। রিজার্ভার কি? যেখানে মাইক্রোঅর্গানিজম বেঁচে থাকে, বৃদ্ধি পায় এবং রিপ্রোডাক্ট করে, তাকে রিজার্ভার বলা হয়। অর্থাৎ যেখানে থাকে, কোথায় কোথায় থাকতে পারে? যে হুইচ আর দ্য রিজার্ভারগুলো কী কী? যেমন হিউম্যান বডি, মানুষের শরীরে বাসা বাঁধে, অ্যানিমেলস, প্রাণীতে, ওয়াটার, পানিতে থাকে, ফুড, সয়েল এবং কন্টামিনেটেড ইকুইপমেন্ট, এই সবগুলোতে জীবাণু থাকে, এগুলো সে জীবাণু থাকে। পোর্টাল অফ এক্সিট, জীবাণু বের হওয়ার পথ, অর্থাৎ যে পথ দিয়ে জীবাণু বের হয়। মাইক্রোঅর্গানিজম যে পথ দিয়ে রিজার্ভারে শরীরে আসে তাকে পোর্টাল অফ এক্সিট বলা হয়। পোর্টাল অফ এক্সিট কী কী হতে পারে? আমার রেসপিরেটরি সিক্রেশন, আর হাসি কাশি আমরা যেটা বলি, সর্দি কাশি যেটা বলে, ব্লাডের মাধ্যমে যেতে পারে, ইউরিনের মাধ্যমে যেতে পারে, ফিসেস এবার ওন ড্রেনেজ, এর মাধ্যমে আমার শরীরে প্রবেশ করে। তো এখান থেকে কোশ্চেন যদি বিভিন্নভাবে থাকতে পারে, তাই আমরা একটু এগুলো মনে রাখবো, অর্থাৎ আমার এই পয়েন্টগুলো মনে রাখা দরকার। ইনফেকশাস, পোর্টাল অফ এক্সিট, জীবাণু পোর্টাল অফ এক্সিট কি, কোন দিক দিয়ে বের হতে পারে? রেসপিরেটরি, ব্লাড। আবার অন্যদিকে আমরা এটা কিন্তু আর একটা ধরতে পারি যে কোন দিকে প্রবেশ করে, যেহেতু যে রাস্তা দিয়ে বের হয় সেই রাস্তা দিয়ে আবার প্রবেশও করতে পারে। মোড অফ ট্রান্সমিশন, কোন মাধ্যমে ছড়ায়? এইটা হচ্ছে আমার বিভিন্নভাবে ছড়াইতে পারে, যেভাবে কন্ট্রাক্ট ট্রান্সমিশন, সংস্পর্শে আসা, ড্রপলেট, তারপর আমার এয়ারবোর্ন ট্রান্সমিশন হতে পারে, ভেহিক্যাল ট্রান্সমিশন হতে পারে, ভেক্টর ট্রান্সমিশন হতে পারে, বিভিন্ন প্রকার আমার ট্রান্সমিশন হয়ে থাকে। পোর্টাল অফ এন্ট্রি, জীবাণুর প্রবেশ পথ, ঠিক রেসপিরেটরি ট্র্যাক, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক, ইউরিনারি ট্র্যাক, দ্য ব্রোকেন স্কিন, যেখানে স্কিন যদি ব্রোকেন স্কিন বলতে যেখানে আমার কাঁটা সেরা যদি কোথাও থাকে, মিউকাস মেমব্রেনের মাধ্যমে আমার শরীরে প্রবেশ করে। এভাবে আমার ইনফেকশন এজেন্ট থাকে। এরপর আমরা বেশি গুরুত্বপূর্ণ যেটাই অধ্যায়, সেটা হচ্ছে হ্যান্ড হাইজেনিক, অর্থাৎ আমার ইনফেকশন, ক্রস ইনফেকশন নিয়ে একটা কোশ্চেন আমার পরীক্ষায় থাকে। আর ইনফেকশন প্রিভেন্ট, জীবাণু কীভাবে দূর করা যায়, ক্রস ইনফেকশন প্রতিরোধ করে, পেশেন্ট সেফটি এবং হেলথ কেয়ার ওয়ার্কার্স। টাইপ অফ কী হতে পারে হ্যান্ড ওয়াশের? এই হ্যান্ড ওয়াশের টাইপ কি? একটা হচ্ছে সোপ অ্যান্ড ওয়াটার, অ্যালকোহল। তো এখান থেকে আমার টাইমলি আমার পরীক্ষায় জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে যে সাবান পানি দিয়ে ধুইলে কতক্ষণ ধুইতে হবে এবং হ্যান্ড রাব ব্যবস্থা ইউজ করলে সেটা কতক্ষণ ধরতে হবে। এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে সোপ হচ্ছে 40 থেকে 60 মিনিট, আর 20 থেকে 30 সেকেন্ড আমরা করব।
এরপর আমার আসছে পিপি নিয়ে আমরা জানি যে কি থাকবে পিপি, এগুলো আমরা একবার বলে দেবো, গ্লোভস, মাস্ক, গাউন, গুগলস, ফেস শিট, এগুলো হচ্ছে আমার পিপি অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এরপর আছে অ্যাসেপ্টিভ টেকনিক। অ্যাসেপ্টিভ হচ্ছে মাইক্রোঅর্গানিজম কন্টামিনেট ট্রান্সমিশন প্রতিরোধ করা। তো এটাও আসবে না, ডেফিনেশন পরীক্ষায় আসবে না, আমার আসবে কি যে মেডিকেল অ্যাসেপ্টিভ কি আর হচ্ছে সার্জিক্যাল অ্যাসেপ্টিভ কি, এই ধরনের শর্ট আকারে আমার পরীক্ষায় আসতে পারে। মেডিকেল অ্যাসেপ্টিভ হচ্ছে ক্লিন টেকনিক, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক আছে। একটা কথাই আমার মনে রাখার বিশেষ জরুরি, সেটা হচ্ছে ক্লিন টেকনিক অর্থাৎ আমার জীবাণু সংখ্যা স্প্রেড কমানো, একটাতে রাখতে যেন কমে যায়, সেই জন্য আমার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। সার্জিক্যাল অ্যাসেপ্টিক কি স্টেরাইল টেকনিক, একটা কি স্টেরাইল করা, জীবাণু স্টেরাইল কন্ডিশন বজায় রাখা, এটা হচ্ছে আমার সার্জিক্যাল কন্ডিশন। মেডিকেল অ্যাসেপ্টিস আমি কীভাবে কমাতে পারি, অর্থাৎ মেডিকেল যে ক্লিননেস থাকবো, এর মাধ্যমে ক্লিননেস থাকার জন্য হ্যান্ড হাইজেনিং করবো, পরিষ্কার করবো, ডিসইনফেকশন করবো, পিপি ইউজ করবো, টোটাল অফ ওয়াশ, প্রপার ওয়াশ ডিসপোজাল, আমার প্রপার ওয়াশ ডিসপোজাল করতে হবে। মেডিকেল তারপর আমার সার্জিক্যাল অ্যাসেপ্টিভ কী করতে পারবো, স্টেরাইল গ্লাভস করবো, তারপরে স্টেরাইল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবো, স্টেরাইল ফিড পরিষ্কার রাখবো, স্টেরাইল ড্রেসিং করার মাধ্যমে মেডিকেল এটা করতে পারি। এরপর আমাদের আছে আইসোলেশন। আইসোলেশন কেন রাখা হয়, যে একটা আইসোলেশন ইনফেক্টেড বা পটেনশিয়ালি ইনফেকশাস পেশেন্টকে অন্যদের থেকে অ্যাপ্রোপ্রিয়েটভাবে পৃথক রাখার ব্যবস্থা করা, অর্থাৎ এক পেশেন্টকে আর একটা পেশেন্টকে আমরা সেপারেট রাখবো, এটা হচ্ছে আমার আইসোলেশন, আমরা সংক্ষেপে আমরা আইসোলেশন জানি, ঠিক আছে। এরপর আমাদের গুরুত্বপূর্ণ এইগুলো একটু আপনারা একবার করে রিডিং করলে অর্থগুলো বোঝার জন্য, ড্রপলেট কি, কন্ট্যাক্ট কি, এয়ারবোর্ন কি, ব্যারিয়ার, এগুলো আমি দিয়েছি যাতে আপনারা একবার করে একটু বুঝতে পারেন। এছাড়া আমাদের আসবে ফল রিস্ক কি, ফল রিস্ক কীভাবে প্রিভেন্ট করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আসতে পারে। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে আমার বায়োমেডিক্যাল ওয়াস্ট ম্যানেজমেন্ট। আমি হসপিটাল ওয়াস্ট কীভাবে ম্যানেজ করব, এটা আপনারা পড়বেন ভালো করে মনোযোগ দিয়ে, এখান থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা আছে। এইবার সোর্স অফ সেগ্রিগেশন, বর্জ্য উপরিকরণ কী হতে পারে, ওয়াস্ট ডিসপোজাল সোর্স অফ সেগ্রিগেশন করতে হবে, অর্থাৎ যেখানে ওয়াস্ট তৈরি হয় সেখানে ব্যাগ কন্টেনার আলাদা আলাদা করে রাখতে হবে, তাহলে আমি বর্জ্য ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারবো। তো আমার কি থাকবে, হলুদ ব্যাগের বর্জ্য থাকবে, মেডিকেল বর্জ্য থাকবে, জেনারেল বর্জ্য থাকবে, অনেকগুলো বর্জ্য থাকবে। আমি একটা চ্যাটের মাধ্যমে আপনাদের সবগুলো একটা দিছি যে আমাদের গ্রিন কন্টেনার সব জায়গায় ব্যবহার করা হয়, সব জায়গায় ব্যবহার করা হয় না, সব হসপিটালে নাই। তো আমাদের কি সবচেয়ে বেশি অ্যাভেলেবল থাকে, সেটা হচ্ছে আমাদের ইয়েলো থাকে, এরপর আমাদের কি আছে রেড আছে, তারপর আমাদের হচ্ছে ব্ল্যাক আছে, এইটা আমাদের অ্যাভেলেবল। এরপরে আমার কিছু আছে, এই তিনটায় বেশি থাকে, অন্যগুলো আমাদের কম নাই, কিন্তু আমার বই পুস্তকে যেগুলো আছে সেগুলো আমরা একটু পড়ি, মাঝে মধ্যে কোনো হসপিটালে সবুজগুলোও থাকে। তো আমরা কোন বিনে কি ফেলাবো এটা নিয়ে আমার পরীক্ষায় থাকতে পারে। তো সবুজ আর ব্ল্যাক প্রায় কাছাকাছি, ঠিক আছে, গ্রিন অ্যান্ড ব্ল্যাক এটা হচ্ছে আমার কাছাকাছি। যেমন কি গ্রিন জেনারেল ওয়াশ, যেগুলো সাধারণ বর্জ্য, যেমন ফুড ওয়াশ, তারপর পেপার, ক্লিন প্যাকেট, যে পরিষ্কার প্যাকেটগুলো যেগুলো আছে সেগুলো আমরা গ্রিনে ফেলতে পারি। অপরদিকে আমরা ব্ল্যাকে দেখি, ব্ল্যাক হচ্ছে কি আমাদের ব্ল্যাকে যেটা আছে সেটা হচ্ছে পেপার, অপরদিকে ফুড ওয়াশ, অর্ডিনারি রাবিশ, সাধারণ বর্জ্য যেগুলো আছে সেগুলো আমরা ব্ল্যাকে ফেলতে পারি। যদি আমার ব্ল্যাক থাকে ব্ল্যাক ইউজ করবো, না যদি থাকে গ্রিন, যদি থাকে গ্রিন ইউজ করবো। ঠিক একই রকম পরীক্ষার মধ্যে যেটা আছে দুইটার মধ্যে থাকবে, কিন্তু দুইটা একসঙ্গে থাকবে না। এরপর আমরা আসি ইয়েলো আমরা কি ব্যবহার করব ইয়েলোতে। তো ইয়েলোতে আমরা দেখি যে হলুদে ইনফেকশাস ওয়াশ, সংক্রামক বর্জ্য আমরা কোথায় ফেলবো। তো সংক্রামক বর্জ্যগুলো আমার কি ব্লাড স্টেইন গজ, রক্তমাখা যেটা গজ থাকবে, কটন থাকবে, ড্রেসিং, কন্টামিনেটেড গ্লোভসগুলো থাকবে, এগুলো আমরা ইয়েলোতে ফেলাবো। রেডে কি ফেলাবো আমরা, রেডে হচ্ছে আমার শার্প ইনফেকশাস প্লাস্টিক্স, আমরা রেডে ফেলাবো ইনফেকশাস এবং শার্প যে বিষয়গুলো আছে। তো শার্পের ক্ষেত্রে আলাদা করা দরকার, কিন্তু তারপর এখানে আলাদা না থাকার কারণে আমরা রেডি ব্যবস্থা করি, যেমন নিডেল, সুজ, ব্লেড, তারপরে ইউজ আইভি টিউবিং, ব্যবহৃত টিউবিং, কন্টামিনেটেড প্লাস্টিক, দূষিত প্লাস্টিক যেগুলো আছে সেগুলো আমরা রেডে ফেলাই। ব্লুতে কি ফেলাই, নীল আর একটা বিন থাকে যেটা কি লিকুইড ওয়াশ, অর্থাৎ বডি ফ্লুইড যেগুলো থাকলে, ল্যাবরেটরি লিকুইড ওয়াশ যেগুলো থাকে সেগুলো আমরা এই যে ব্লু বিনে ফেলাই।
ব্রাউন আমাদের মেডিকেল ওয়াশ আমরা সচরাচর ব্যবহার করে না, এটা ল্যাবে ব্যবহার করা হয়, যে রাসায়নিক ডিসইনফেক্টর যেগুলো থাকে সেগুলো আমরা ইউজ করি। স্পেশাল কন্টেনার যেগুলো, আরেকটা স্পেশাল কন্টেনার থাকে সেটা গাইনিতে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে প্লাসেন্টা, টিস্যু, অর্গান, বডি পার্টস, এগুলো আমরা স্পেশাল কন্টেনারে আলাদা রাখতে পারি। এছাড়া আমাদের স্পেশাল কন্টেনার ছাড়াও কিন্তু আমরা এই যে বডি পার্টস, ফ্লুইড, ব্লাড, এটা কিন্তু আমরা ওই হলুদ বিনে আমরা ফেলাই, কন্টামিনেটেড এগুলো। তো আমাদের কাছে স্পেশাল বিন তো আর থাকে না, এই হিসেবে আমরা বোর্ড কোশ্চেন কিন্তু আপনাদের পরীক্ষায় আসছিল যে হিউম্যান বডি অর্থাৎ হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়াস্ট, অর্থাৎ হিউম্যান যে এই যে অ্যাম্পুটেশন করা হয় হাত পা, এগুলো কোথায় ফেলা হয়, এটা ইয়েলো ব্যাগে ফেলা হয়। সরাসরি ইয়েলো বিন থাকে না, ওভাবে হলুদ পলি থাকে, সেই পলির মধ্যে এটা তোলা হয়। তো ঠিক একই রকম এই টপিকটার উপরে শর্ট আকারে ছোট ছোট কোশ্চেন দেওয়া হয়েছে, যেটা আমাদের জানার জন্য, এক কথায় অর্থাৎ পুরো সামারিটা পড়ার জন্য। আমরা আবার সামারিটা দেখব। ঠিক আমাদের আবার একই টাইপের এমসিকিউগুলো আমরা পড়ে নেব, সাথে একবার রিভিশন করে নেব। আমি এমসিকিউগুলো নিয়ে আলোচনা করতেছি না। এরপর আমরা চ্যাপ্টার 4 পড়ব, ভাইটাল সাইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাইটাল সাইন নিয়ে আমরা পরীক্ষায় আসে। তো ভাইটাল সাইন কি, কোনটা কি, সেটা কিন্তু আপনারা আমার সবারই জানা আছে। তারপরেও কিন্তু আমরা একটা রিভাইজ করব কি কি আমার কনফিউশনিক বিষয় থাকে। মেইন ভাইটাল সাইন্স কি, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, বিপি, পেইন, অক্সিজেন, আরও কিছু প্যারামিটার্সগুলো আছে। তো পেইনকে 5th ভাইটাল সাইন্স বলা হয়। এখন 6 আসছে অক্সিজেন, আপডেটে অক্সিজেন স্যাচুরেশনও দেখা হচ্ছে এখন, ঠিক আছে, আপডেটে। 6 নম্বর যদি চায়, 5 নম্বর তো আমরা পেইন ঘোষণা হয়ে গেছে, 6 নম্বর অঘোষিত, সেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। টেম্পারেচার আসছিল পরীক্ষায়, যে নর্মাল টেম্পারেচার অফ দ্য বডির নর্মাল টেম্পারেচার কি, সেই বিষয়ে আসছিল। তো নর্মাল টেম্পারেচার আমাদের কি কি থাকে সেটা আমরা এটা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে অ্যাডাল্টের কত প্রাপ্ত 36.5 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট দুটাই আসে পরীক্ষায়, দুইটা আইটেমই আসতে পারে, সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটাতেই আসতে পারে। চিলড্রেনের ক্ষেত্রে কী হতে পারে, নবজাতকের ক্ষেত্রে কত হতে পারে। টেম্পারেচার কনভার্ট করা, এটা আপনাদের জানার জন্য আমি দিলাম, যে অংশটুকু দিয়েছি, যেহেতু পরীক্ষা এভাবে আসে না, কিন্তু জানার জন্য, কনভার্ট করার জন্য। আমরা সেলসিয়াস থার্মোমিটার, বেশিরভাগ ডিজিটাল থার্মোমিটারগুলোতে সেলসিয়াস থাকে আমাদের, কিন্তু আমরা ফারেনহাইটে অভ্যস্ত, এই কারণে আমরা বুঝতে পারি না। তো সেলসিয়াস আমি যা পাবো, ফারেনহাইটে যদি আমাকে কনভার্ট করতে হয়, তাহলে তো আমার ফারেনহাইট -32 করতে হবে, ভাগ হচ্ছে 5/9 ভাগ করে দিলে একটা পয়েন্ট আসবে, পয়েন্টে এটা গুণ করতে হবে, তাহলে আমার সেলসিয়াসে পাওয়া যাবে। আবার যদি ফারেনহাইটে পাইতিস আমি সেলসিয়াস করব, তাহলে সেলসিয়াস যেটা আছে সেটাকে আমি গুণ করব, গুণ করার পরে 5/9/5 দিয়ে আমি ভাগ করব, ভাগ দিয়ে +32 দেবো, তাহলে আমার দুইটাই চলে আসবে। এটা নিজেদের জানার জন্য আর কি, সেলসিয়াস থেকে ফারেনহাইট থেকে সেলসিয়াস কনভার্ট করলে কত পয়েন্ট আছে, এটা আর কি নিজেদের জানার জন্য। এরপর আমরা আসবো, সেটা হচ্ছে যে টাইপ অফ ফিভার কত, হাই ফিভার হলে কত বলি, লো ফিভার হলে কত বলি, সেই বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত দেখি, তারপর আমরা এটা পড়তে পারবো ইনশাআল্লাহ। তো দেখি লো গ্রেড ফিভার কি, যে 99 থেকে 101 মধ্যে ওঠানামা করে, এটা কি হচ্ছে লো গ্রেড ফিভার বলা হয়। মডারেট ফিভার কি, 101 থেকে 101.1, অর্থাৎ 101 পার হবে, সেখান থেকে 103-এর নিচে থাকবে, 2.9, এটা হচ্ছে মডারেট ফিভার। হাই ফিভার কি, সেটা হচ্ছে আমার 103 ডিগ্রি, এটা থেকে চলে 104.9, 5-এর পর্যন্ত হবে, এটাকে হচ্ছে হাই ফিভার বলা হয়। হাইপার পাইরেক্সিয়া, হাইপার কত হচ্ছে, যেটা অর্থাৎ 105-এর বেশি, ঠিক আছে, 105-এর বেশি, এটা হচ্ছে হাইপার পাইরেক্সিয়া। 105-এর বেশি যেগুলো জ্বর থাকবে সেটাকে হাইপার পাইরেক্সিয়া বলা হয়। হাই ফিভার 103.1 থেকে 104.9, 103 থেকে 105 পর্যন্ত। এবং হাইপোথার্মিয়া হচ্ছে আমার 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে যদি থাকে, তাহলে তাকে হাইপোথার্মিয়া বলা হয়। টেম্পারেচার প্যাটার্ন, বিভিন্ন প্রকার জ্বর আমাদের টার্ম নিয়ে আসে, ইন্টারমিটেন্ট ফিভার, কন্টিনিউয়াস ফিভার, এই ধরনের আমরা জানতে চাওয়া হয়। তো এই ডেফিনেশনগুলো একটু জেনে রাখি। কন্টিনিউয়াস ফিভার বলতে কি হয়, তাপমাত্রা বেশি থাকে, খুব কম ওঠানামা করে, অর্থাৎ সব সময় একটা টেম্পারেচার আসে। তারপর রেমিটেন্ট ফিভার, ওঠানামা করে কিন্তু নর্মালে নামে না, কখনো তাপমাত্রা বেশি হচ্ছে, প্যারাসিটামল খেতে দিচ্ছি বা কোনো ইনভেন্ট করা হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, গা মুছে দেওয়া হচ্ছে, জ্বরটা কমে যাচ্ছে, কিন্তু কখনো নর্মালে 98-এ আসে না। আবার হচ্ছে আমার ইন্টারমিটেন্ট ফিভার, জ্বর আসে এবং নর্মালে আবার ফিরে যায়, জ্বর অনেক সময় অনেক ওঠে এবং সেটা আবার নর্মালে চলে আসে।
ল্যাপসিং ফিভার কি কয়েকদিন পর পর জ্বর কমে যায়, আবার পুনরায় এটা আবার ফিরে আসে। 3-4 দিন জ্বর হলো, 3-4 দিন পর জ্বর নাই, আবার মাঝখানে 2-3 দিন পর আবার সেটা ফিরে আসে। তো এটা থাকবে। তারপর চেকিং সাইট, আমরা তাপমাত্রা কোথায় দেখব, এটা আমার কিন্তু বারবার আসে। ওরাল, একজেলা, রেকটাল, টেম্পেনেট, টেম্পোরাল, এগুলোকে আমরা দেখি। তবে ওরাল, একজেল এবং রেকটালে আমার বেশি করা হয়। ফ্যাক্টিক অ্যাফেক্টিং পালস, কী কী কারণে পালস বেড়ে যায়, রেসপিরেশন এক্সারসাইজ, হট এনভায়রনমেন্ট ইনক্রিজ, এগুলো আমরা জানি। এগুলো আমার বেশি জানার বিষয় নয়। নবজাতকের কত, অ্যাডাল্টের কত, চিলড্রেনের কত, এই বিষয়ে থাকতে পারে। টেকিকার্ডিয়া কত, ব্রেডিকার্ডিয়া কত, সেই বিষয়গুলো আমরা জানি। 100 নিচে 160, এর টার্মগুলো জানা আছে। এগুলো সহজ বিষয় নিয়ে আমার অত চিন্তা করার দরকার নেই, এগুলো আমি পেয়ে যাব। এরপর আমার পরীক্ষায় যেটা আসছিল বোর্ড কোশ্চেনে, সেটা আমি একটু দেখি যে কি বোর্ড কোশ্চেন আসছিল। হচ্ছে এপিকাল পালস কোথায় দেখা যায়, এপিকালস পালস কোথায় থাকে, লেফট হিপ ইন্টারকোস্টাল স্পেস অ্যাট দ্য মিড ক্লাভিকল লাইন, এই মিড ক্লাভিকল লাইনকে এপিকালস পালস বলা হয়। আবার এখানে বোর্ড কোশ্চেন আমার 25-এ আর একটা আসছে, সেটা হচ্ছে আমার কি, যে ইমার্জেন্সি জরুরি অবস্থায় পালস আমি কোথায় দেখব, সেটা হচ্ছে ক্যারোটিড আর্টারিতে ক্যারোটিড পালস দেখব। বোর্ড কোশ্চেন হচ্ছে এ প্রাইমারি ইউজ টু ইমার্জেন্সি পালস সাইট ক্যারোটিড, ঠিক আছে। অর্থাৎ জরুরি অবস্থায় আমি সবচেয়ে কোথায় দেখব, সেটা হচ্ছে ক্যারোটিডে দেখব। তো এখানে একটা ছোট্ট চিত্র দিছি যে আমার কোথায় কি আছে, যে টেম্পোরাল, ক্যারোটিড, অ্যাপিক্যালস পালস, এই জন্য আমি চিত্রটা দিছি যে অ্যাপিক্যালস পালস আমরা পজিশনটা যেন বুঝতে পারি, ঠিক আছে। অ্যাপিক্যালস পালসের পজিশনটা যেন বুঝতে পারি, এইটা। তারপরে এরপর ফিমোরাল, রেডিয়াল। আরেকটা আমার কনফিউশনে যেটা পড়া হয়, যে এই যে নির পিছনে যেটা আছে পপ্লিটিয়াল আর্টারি, এটাকে পপ্লিটিয়াল পালস বলা হয়। আর হচ্ছে পায়ের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ডরসাল পেডিস। ডরসাল পেডিস পাস কোথায় থাকে, সেটা হচ্ছে এই পজিশনটা দেখার কারণে। কারণ এপিক্যাল আসছে যে কোনো সময়, যে পপ্লিটিয়াল আসছে, এটা কিন্তু আমাদের কমপ্লিট পরীক্ষায় আসে, পপ্লিটিয়াল পালস কোথায় দেখা হয়। ফ্রন্ট অফ নি, ব্যাক অফ নি, ফ্রন্ট অফ এলবো, এইভাবে কিন্তু কোশ্চেন আসছিল। তো আমাদেরও কিন্তু যে কোনো সময় ঘুরে ফিরে আসতে পারে, সেই বিষয়গুলো আমার জানা দরকার। তো নর্মাল বয়স অনুযায়ী শ্বাস প্রশ্বাস, অর্থাৎ কোন নর্মাল রেট অফ রেসপিরেশন, নিউবর্নের কত, আমরা 30 থেকে 60 পর্যন্ত জানি, চিলড্রেন হচ্ছে 20 থেকে 30, আর অ্যাডাল্টের হচ্ছে 20। এখন বিভিন্ন বয়সে একটু আমি সাব ডিভাইডেড করে দিছি, আপনারা চাইলে এটা একটু পড়তে পারেন যে কোন বয়সে কত থাকে। তো আমাদের পরীক্ষায় আসে কি, যে পরীক্ষায় যেটা আসে যে নিউবর্নের রেসপিরেশন, চিলড্রেনের রেসপিরেশন, অ্যাডাল্টের রেসপিরেশন রেট কত, এটা আসতে পারে। আমার ইম্পর্টেন্ট ট্রাম কিছু আমাদের ট্রাম আছে, যে শ্বাসকষ্টকে কি বলা হয়, যেমন ইউরোপেনিয়া, নর্মাল ব্রেথিংকে কি বলা হয়, ইউরোপেনিয়া, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে, আমাদের কম্প্রিহেন্সিভে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। তারপর টেকিপনিয়া কি, দ্রুত শ্বাস প্রশ্বাসকে কি বলা হয়, ব্রেডিপনিয়া কি, স্লো ব্রেথিং, আপনারা ডেফিনিশন বুঝতে পারবেন, আমি বাংলা অর্থ দিছি, সহজ হবে ইনশাল্লাহ। অ্যাপনিয়া কি, অ্যাবসেন্স অফ ব্রেথিং, শ্বাস যখন বন্ধ করে থাকে তখন তাকে অ্যাপনিয়া বলা হয়। ডিসনিয়া কি হয়, ডিফিকাল্টি ব্রেথিং, কষ্ট করে যে আমার শ্বাস নেয় সেটা হচ্ছে ডিসনিয়া। তো ট্রামগুলো একটু সহজ আকারে মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো সময় আসতে পারে। ফ্যাক্টর এফেক্টিং রেসপিরেশন, অর্থাৎ যে যে কারণে পালস বাড়ে, সাথে সাথে সেই একই কারণে আমার রেসপিরেশনও রেটও বেড়ে যায়। এরপর আমরা ব্লাড প্রেশার, নর্মাল নিউবর্নের ব্লাড প্রেশার আসতে পারে, তো এইগুলো আপনার সহজ না, আপনারা পারবেন। কোর কম্পোনেন্ট প্রধান উপর কি, সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার, এইটা 2 টাইপ। এরপর আমরা আসি পেইন। তো পেইন থেকে আমাদের জানার বিষয় আছে, পেইন থেকে পরীক্ষায় বারবার রিপিটেডলি চলে আসছে, যে পেইন স্কেল কি, পেইন কত থাকে, স্কোর কত দেখো, নিউমেরিক্যাল স্কেলের স্কোর কত, স্কোর অফ নিউমেরিক্যাল স্কেলের স্কোর কত থাকে, সেটা হচ্ছে 0, নো পেইন, এরপর হচ্ছে আমার 1 থেকে মৃদু পেইন থাকবে, মডারেট পেইন থাকবে, এছাড়া সিভিয়ার, স্কোরগুলো কত। আর পেইন কত প্রকার হতে পারে, শার্প হতে পারে, ডাল হতে পারে, বার্নিং হতে পারে, এবং থ্রম্বিং হতে পারে, রপ্তট করা। ফ্যাক্টর এফেক্টিং পেইন, কি কি কারণে পেইন বেশি হতে পারে, অ্যাংজাইটি, ফিয়ার, ফ্যাটিক, এই কারণে হতে পারে। কেউ লক ইন করলে একটু মিউট করে রাখেন, মাইকটা মিউট করে দেন, নাহলে শব্দ হচ্ছে। তো আমাদের বিভিন্ন প্রকার পেইন স্কেল আছে, সেই পেইন স্কেলগুলোর আমরা সরাসরিভাবে আসে না, আমাদের স্কোরগুলো আছে, যে কোন পেইন স্কেলের স্কোর কত, নিউমেরিক্যাল রেটিং স্কেলের কত, তারপরে ভিজুয়াল
অ্যানালগ স্কেলের কত, এরপরে ভার্বাল রেটিং স্কেলের কত, আমার কিন্তু এইটা লাইনটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই লাইনটা একটু মনে রাখলে যে কোনো আসতে পারে, তবে নিউমারিক্যাল বেশি আসে। বাকিগুলো আপনারা কোনটা কত পয়েন্টে আছে সেগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ। এরপর আমরা আছে অক্সিজেন স্যাচুরেশন, যেটা আমরা করলাম 6 ভাইটাল সাইন্স অক্সিজেন স্যাচুরেশন। এটা মাপার যন্ত্রের নাম হচ্ছে, এটা কিন্তু পরীক্ষায় আসছিল যে পালস অক্সিমেট্রি কি দিয়ে অক্সিজেন স্যাচুরেশন আমরা দেখি, সেটার নাম কি, পালস অক্সিমেট্রি। এরপর আমাদের আসছিল যে এখান থেকে আমাদের প্যারামিটার্স মেজার জিসিএস লেভেল অফ কনসিয়াসনেস, পরীক্ষায় কিন্তু অন্যভাবে আসছে। প্যারামিটার মেজারমেন্ট বাই জিসিএস দ্বারা কি দেখা হয়, সেটা হচ্ছে লেভেল অফ কনসিয়াসনেস, একটা লেভেল অফ কনসিয়াসনেস কতটুকু আছে, এটা আমার বোর্ড কোশ্চেন ছিল। এরপর আমি পড়ব ব্লাড গ্লুকোজ লেভেল। তো ব্লাড গ্লুকোজ লেভেলে যেটা আছে সবচেয়ে ফাস্টিং ব্লাড গ্লুকোজ নর্মাল লেভেল কত, এটা আমরা কনফিউশনে পড়ে যাই। সেটা হচ্ছে 5.6 এর নিচে, 5.6 এর নিচে, এটা হচ্ছে ফাস্টিং। আর হচ্ছে 2 আওয়ার 2 ঘন্টা পর আমাদের কত নর্মাল আসছে 11, এবং র্যান্ডম আমার কত আসবে, সেটা হচ্ছে আমার 21, সেম 11 পয়েন্ট, এটা র্যান্ডম আসবে। তো ফাস্টিং গ্লুকোজ লেভেলে আমরা লেভেলগুলো দিছি সেটা একটু মনে রাখবে, 5.6 থেকে 6.9, এবং এটা ডায়াবেটিক রেঞ্জ, 7-এর পর থেকে আমরা ডায়াবেটিক রেঞ্জে চলে যাব। তারপর 2 ঘন্টা পর গ্লুকোজ খাইলে কত আসতে পারে, 7.8, এটা নর্মাল, 7.8 এর বেশি থাকলে এটা অ্যাবনর্মালে চলে আসবে। এরপর আমার যদি আসে র্যান্ডম ব্লাড গ্লুকোজ, এটা আমরা পেয়ে যাই যে র্যান্ডমে কত থাকবে। এরপর আমাদের আছে HbA1c টেস্টের, এটা ওপর লেভেলের, এটা জানার জন্য দিয়েছি আমি, আপনারা যেন 6.5 থেকে নর্মাল, এটা মনে রাখতে পারেন যে নর্মাল গড় HbA1c এর 6.5% হচ্ছে রেঞ্জ। হাইপোগ্লাইসেমিয়া কি আমরা যে দেখেছি এখান থেকে, যে হাইপোগ্লাইসেমিয়া আমরা সব জানি, কিন্তু যেটা জানার যে 2টা পয়েন্ট সেটা আমি এখানে আপনাদের উল্লেখ করব। সেটা হচ্ছে কি ডিএম, অর্থাৎ যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকে তার আমরা কখন হাইপোগ্লাইসেমিয়া ধরবো, যদি ডায়াবেটিক পেশেন্টের 3.9 হয়, তারপরের নিচে যদি আসে তখন সে হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে। আর যদি কোনো নর্মাল নন ডিএম যেটা হচ্ছে আমার যে সেটা হচ্ছে 3-3 নিচে যদি কখনো চলে আসে তাহলে তাকে তার ইভালুয়েশন করতে হবে, ঠিক আছে? হাইপোগ্লাইসেমিয়া না, তাকে ইভালুয়েশন করতে হবে তার কেন কম হয়ে গেল। তো এটা কিন্তু 2টা টার্ম, এই জন্য আমি এটা আপনাকে উল্লেখ করে দিচ্ছি, যে কোনো সময় আসতে পারে যে হাইপোগ্লাইসেমিয়া ডায়াবেটিক পেশেন্টের জন্য কত এবং নর্মাল পেশেন্টের জন্য কত। ডায়াবেটিকের জন্য 4-এর নিচে, নর্মালের পেশেন্ট হচ্ছে 3-এর নিচে। হাইপোগ্লাইসেমি হলে কি কি সমস্যা হতে পারে সেটা তো আমরা জানি, মেডিসিনেরও ওই অংশগুলো থাকবে। তারপরেও আমরা এখান থেকে দেখব, বেশি দেখব না। ইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, বেশি ক্ষুধা, বাংলা অর্থগুলো পাশে দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন। তো আমরা এই অধ্যায় পর্যন্ত আজকে পড়বো ইনশাআল্লাহ। আগামী দিন আর 2টা ক্লাস নেওয়ার পরে এটা শেষ করব। আপনারা এর সাথে সাথে এইটুকু অংশ পড়ে যাবেন। ঠিক একই আকারে আমরা ভাইটাল সায়েন্সের শর্টগুলো পরীক্ষায় কোনটু আসছে সেগুলো দেওয়া আছে, শর্ট আকারে কিছু কোশ্চেন দেওয়া আছে, পাশাপাশি আমার MCQ দেওয়া আছে। এগুলো দয়া করে পড়বেন। আমরা আগামীকাল ইনশাআল্লাহ পরের অংশগুলো পড়ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।